আমাকে বলেছিল যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কিছু করার জন্য আমি থাকবো না, আমি হোটেলে এসে সুইসাইড করব। ওকে, এবার শুভ্রার কাছে যাই। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ওকে শুভ্রা, আগে তোমার গল্প একটু শুনে নিই। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ, তবে লাভের থেকে খুব কোনো অংশে কম নয়। কিরকম সেটা? অ্যাকচুয়ালি আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে রিলেশনটা খুব সুন্দর। আমরা প্রতি মুহূর্তকে আমরা মানে এনজয় করি, আর আমি ওর মধ্যে সবাইকে পেয়েছি। মা বাবা আছেন, একবার আমি হ্যাঁ, দর্শন definitely করতে চাই। ভাগ্যবান পুরুষ। আমার বউ এই কথাটা বলেন না আমার সম্বন্ধে। আমার নমস্কার নেবেন আপনি। এটা তো সামনে হলো, পেছনে অন্য কিছু হয় না। ও পিছনে দেখুন, জবাব তাহলে দিন, জবাব দিন। আমি এক্সাম্পল দিই। আমার আর ওর বিয়ে হয়েছে 6 বছর হলো। তো লাস্ট ইয়ার আমি জব করতাম, তো আমরা দুজনেই সকালে অফিসে, আমাদের খুব ফার্স্ট লাইফ যেটাকে বলে সেটাই আমাদের মধ্যে ছিল। রাত্রিবেলা দেখা হতো, সকালে যে যার মতো অফিস। তো লাস্ট ইয়ার মে মাসে আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ি। একদিন অফিসে ভীষণ অসুস্থ হয়ে যাই এবং সেখানে আমি সেন্সলেস হয়ে যাই। তারপর ডক্টরের কাছে যাওয়ার পর জানা যায় যে আমার একটা খুব বড় মাপের লাম্প আছে। তো তারপরে আমার আস্তে আস্তে আমি ডিটোরিয়েট করতে থাকি। যথারীতি অফিস কন্টিনিউ না করে ও ডিসিশন নেয় যে আমরা চেন্নাই যাব। চেন্নাই অ্যাপোলোতে ট্রিটমেন্টের জন্য যাই। ওখানে যাওয়ার পর জানা যায় যে আমার 2টো কিডনি এফেক্টেড উইথ লাম্প। তো এবং লাস্ট স্টেজে, মানে এমন একটা স্টেজে আছে যেটা থেকে যা কিছু হতে পারে আমার ফিউচারের জন্য, অনেক কিছু হতে পারে। তো আমি ওকে বললাম যে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যাই হয়ে যাক তো আমাদের ফ্যামিলি যেন কেউ জানতে না পারে। কারণ আমি জানতাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসেন, তারা যদি জানতে পারে আমি এই পজিশানে আছি তারা ভীষণভাবে মর্মাহত হবেন, এবং তারা দুজনাই ডায়াবেটিক পেশেন্ট। আর এদিকে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, সেক্ষেত্রে মা বাবা যদি জানতে পারে তাদেরও ভীষণভাবে তারা কষ্ট পাবেন। তো আমি ওকে বললাম যে তুমি কি আমার ট্রিটমেন্ট একা করাতে পারবে? বললো অবশ্যই, কেন পারবো না, তুমি যদি আমার সাথে থাকো আমি সব পারবো। তো যাই হোক, আমরা ওখানে ওটি না পাওয়ার জন্য ওখানে সব কিছু টেস্ট করে আমরা আবার কলকাতা ফিরে আসি এবং 15 দিন বাদে আবার যাই, এবং বাড়ির লোক জানে যে আমার একটা ছোট্ট টিউমার অপারেশন হবে। ওখানে যাওয়ার পর অপারেশন হয়, এবং আমি খুব রান্না করতে ভালোবাসি আর আমার হাজব্যান্ড ভীষণ খেতে ভালোবাসে। তো সেদিনকে আমি জানতাম যে হয়তো ওটি থেকে আমি ফিরবো কি ফিরবো না। তো আমি ওকে বললাম কি যে তুমি, আমাদের যে হোটেলটায় ছিলাম তার সাথে কিচেন দিয়েছিল আমাদের। তো আমি ওকে বললাম কি তুমি একটুখানি চিকেন নিয়ে এসো, আমি তোমাকে একটু রান্না করে খাওয়াতে চাই। তখন ও বললো 4:30টার সময় তোমার হসপিটালে অ্যাডমিট হওয়ার টাইম, তুমি এখন রান্না করবে? আমি বললাম প্লিজ তুমি একটু এনে দাও না, আমি একটু রান্না করি। তো রান্না করব যখন, রান্না করার সব কিছু ইন দ্য মিন টাইমে আমি ওকে বলছি যে দেখো আমার যদি কিছু হয়ে যায় তো আমার ডেড বডিটা দুর্গাপুরে নিয়ে যেও না, মানে দুর্গাপুরে আমার বাবার বাড়ি, দুর্গাপুরে নিয়ে যেও না, আমার যা কিছু কাজ তুমি এখানেই করে নিও। তখন ও আমাকে বলেছিল যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কিছু করার জন্য আমি থাকবো না, আমি হোটেলে এসে সুইসাইড করব। তো সেই টাইমে রানীগঞ্জ থেকে একটা ফ্যামিলি গেছিলো, আমি রুম থেকে কাকিমার গলা পাচ্ছি মনে হলো। তখন আমি কাকিমাকে বলি তুমি প্লিজ আমার সঙ্গে আবার কিচেনে এসো। ওখানে যাওয়ার পর আমি কাকিমার হাতটা ধরে বলি কাকিমা প্লিজ তুমি আমাকে একটা কথা দাও যে যদি আমার কিছু হয়েও যায় দুর্গাপুর থেকে যতক্ষণ কেউ না আসবে তুমি ওকে দেখে রাখবে। তো কাকিমা বলেছিল তোর জ্ঞানও ফিরবে আর তোর হাতেই আমি শুভাশিসকে তুলে দিয়ে তবেই আমি যাব। তারপর যখন আমাকে 8টার সময় খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, আমাকে সকাল 8টায় ওটিতে ঢোকানো হয় আর সন্ধ্যে 7টায় আমাকে ওটি থেকে বের করা হয়। তো ইন দ্য মিন সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অপারে, এবং ডক্টর বারবার ফেলিওর হয় এবং বারবারই সে আমাকে চেষ্টা করে, এবং বাইরে ও প্রতি মুহূর্ত একজন করে ডক্টর আসছে আর তাদের দিকে এগিয়ে যাচ্ছে আর তার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছে, সকাল থেকে একদম কিছু না খাওয়া। তো যখন লাস্ট মোমেন্টে আমার স্ট্রেচারটা ওটিতে ঢুকছে তখন ও আমাকে বলেছিল যে আমি বাইরে ওয়েট করছি, তুমি ফিরে এসো। নিশ্চয়ই ভালো হবে। আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা রইল, যাতে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। ঠিক আছে? ওকে শিবা। আরে আপনার তো হাসতে থাকা উচিত। এক্ষুনি আমি আপনাকে এক ভদ্রলোকের কথা বলবো, আপনি হেসে কুল করতে পারবেন না।
আপনার হাজবেন্ড এত কষ্ট করেছে, এত ঠাকুরকে ডেকেছে, আপনি এখানে আমাদের সঙ্গে খেলছেন। এক ভদ্রলোক পালকিতে চড়ে যাচ্ছেন, সঙ্গে সোনার খাঁচায় একটা কুকুর, পিছনে খান শয়েক লোক লাইন দিয়ে যাচ্ছে। তা আমি রাস্তায় যাচ্ছি, আমি জিজ্ঞেস করলাম যে কুকুর সোনার খাঁচায় পালকিতে লোকটা কে? বলে ওর বউকে কামড়েছিল কুকুর, বউটা মারা গেছে। আর এই যে এত লোক দাঁড়িয়ে আছে, ওরা সব কুকুরকে বুক করেছে, বউকে কামড়াবে, বউ মরবে। এই লোকটাকে তো মুকুট দেওয়া উচিত। এই আপনার জন্য প্রার্থনা করেছি, আপনাকে সুস্থভাবে ফেরত নিয়ে এসছে আমাদের কাছে, অসাধারণ। সবাই মিলে তালি বাজান, দারুণ দারুণ, লং লিভ, ফাটাফাটি। সুতরাং আমি একটা গান গাইছি, এটা কিসের গান বলতে হবে, আর এটা কোন ছন্দে আছে সেটা বলতে হবে। রাঙা পায়ে কন্যা চলে মুটুক মাথায় দিয়া, রাঙা পায়ে কন্যা চলে মুটুক মাথায় দিয়া, আম তলায় ঝামুর ঝুমুর কলা তলায় বিহারে, কলা তলায় বিহার, আম তলায় ঝামুর ঝুমুর কলা তলায় বিহারে, কলা তলায় বিহার। ছিল কন্যা মায়ের কাছে নৌকা ভাসে গাঙের জলে, মায়ের বুকে তুফান চলে কাইন্দা ভাসে হিয়া, রাঙা পায়ে কন্যা চলে মুটুক মাথায় দিয়া, রাঙা পায়ে কন্যা চলে মুটুক মাথায় দিয়া। এই গানটা হচ্ছে 7 মাত্রা ছন্দের একটা গান। ভেরি গুড। 7 মাত্রার 7 মাত্রার ছন্দের যে কোনো গান। তেরে মেরে মিলন, এই যে তেরে মেরে মিলন কিয়ে রায় না, আপনি আসুন পাশে দাঁড়ান, হাত ধরে একটু একটু ভাঙুক না নিয়মটা, বেশ জমবে গানটা। তেরে মেরে মিলন কি रहना हो, तेरे मेरे मिलन की रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना तेरे मेरे मिलन की रहना। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। দারুণ। ওকে, শুভ্রা 10 পয়েন্টস। কি গিফট চাও বলো? জি স্যার। জুসার দিয়ে দাও সুকন্যা।